দেখো লিফো মেথডে তুমি যখন লেজার অ্যাকাউন্ট স্টোর লেজার মেনটেন করছো, তো সেটা লাস্ট ইন ফার্স্ট আউট, যে র ম্যাটেরিয়ালটা প্রথমে লাস্টে এসেছে সেটা প্রথমে চলে যাচ্ছে। তার প্রাইসিংটা কিন্তু তাহলে কারেন্ট প্রাইসে হচ্ছে, তার প্রাইসিংটা কারেন্ট প্রাইসে হচ্ছে। আচ্ছা তুমি বলো র ম্যাটেরিয়ালের দাম দিনকে দিন বাড়ে কি কমতে থাকে? বাড়ে। তার মানে তুমি যে প্রাইসিংটা করছো, র ম্যাটেরিয়াল যেটা ইস্যু করছো প্রোডাকশন ডিপার্টমেন্টকে, সেটা তাহলে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে। তার ফলে তোমার যে কস্ট অফ প্রোডাকশন দাঁড়াবে সেটা কারেন্ট কস্ট হবে। তার ফলে তোমার প্রেজেন্ট সিচুয়েশনে যে প্রফিট হওয়া উচিত সেটাই রিফ্লেক্ট করবে, কারণ তুমি কারেন্ট কস্ট ধরেই র ম্যাটেরিয়াল ইস্যু করছো, তাহলে কস্ট অফ যে প্রোডাকশন সেটা কারেন্ট কস্ট অনুযায়ী হবে, কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী। তার ফলে প্রফিট পজিশন যেটা দেখাবে সেটা কারেক্ট দেখাবে। ঠিক আছে। লিফো মেথডে উল্টো হচ্ছিল, যেটা আগে কিনেছো মানে আগের দামেই বিক্রি নয়, যদি প্রোডাকশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয় তাহলে ইস্যু করছো, তার মানে কস্ট অফ প্রোডাকশন কম হবে, কিন্তু এদিকে মার্কেটে বেশি, তো কাস্টমারের কাছ থেকে কম চার্জ হয়ে যাবে তখন। আর লিফো মেথডে তাহলে তুমি যেহেতু কারেন্ট প্রাইসে ভ্যালুয়েশনটা করছো, যে র ম্যাটেরিয়ালগুলো ইস্যু করছো কারেন্ট কস্ট অফ প্রোডাকশন দেখাবে, তাহলে র ম্যাটেরিয়াল যেটা স্টোর রুমে পড়ে থাকবে ক্লোজিং স্টক যেটা পড়ে থাকবে সেটা তাহলে আহ, পুরোনো দামগুলো পড়ে থাকবে, মানে তার কস্টটা কম হবে, ক্লোজিং স্টকের কস্টটা কম হবে যখন তুমি লিফো মেথডে ফলো করবে। ফিফো মেথডে এর উল্টো হয়েছে, সেখানে কস্ট অফ প্রোডাকশন তুমি কম দেখাচ্ছ, কিন্তু কস্ট অফ গুড সোল্ড, সরি কস্ট অফ ক্লোজিং স্টক সেটা বেশি হবে। ঠিক আছে। বুঝতে পারলে কি পারলে না? কি বলে দা, কি বুঝেছো বলো? দেখুন স্যার, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। হুম। যেটা লাস্টে আসবে সেটা ফার্স্টে বেরোবে। সেটা তো আমি বুঝছি, এবার প্রাইসিংটা বলো। প্রাইসিংটা যেমন ধরুন, আমি কোনো উদাহরণ দিয়ে বলছি। হুম। ধরুন একটা আজকে আলু কিনে, এক বস্তা আলু কিনেছি আজকে, আলু নয় আলুটা পচে যাবে, ধরুন সোনা গোল্ড, ধরুন হুম। গোল্ড আমি কিনেছি, গোল্ডটা আমি আজকে কিনি 10,000 টাকা দিয়ে। ঠিক আছে। এবার কালকে আমি আর একটা গোল্ড কিনেছি 20,000 টাকা দিয়ে। হুম। ঠিক আছে। এবারে আজকে আমার রেট আছে 5,000 টাকা। ঠিক আছে। আজকে হুম। আমি যে মালটা ছাড়বো গোল্ডে, সেটা 10,000 টাকার মালটাই আমি ছাড়বো। কোন মেথডে? ফিফো না? লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, লিখো মেথড। লাস্ট ইন ফার্স্ট আউট তো তোমার তুমি 20,000টা নেবে, তবেই তো কারেন্ট কস্ট হবে, তোমার যে কস্ট অফ পারচেজ হবে সেটা কারেন্ট কুড়ি কস্টই হাজার ধরা হবে। তবে না, ব্যাপারটা আমি সাজিয়ে দেবো, আমি ও মডেল সাজিয়ে দেবো আমি। ঠিক আছে। তাহলে ফিফো মেথডে ফিফো মেথডে তুমি যে কস্ট অফ র ম্যাটেরিয়াল বা কস্ট অফ গুড সোল্ড যেটা দেখাবে ফিফো মেথডে, সেটা কম হয়ে যাবে। তাহলে যেটা পড়ে থাকছে, যেটাকে তুমি ইনভেন্টরি বলছো, যেটা তোমার পড়ে থাকছে ক্লোজিং স্টক, সেটা বেশি থাকবে, তার কস্টটা বেশি দেখাবে। কিন্তু লিফো মেথডে কারেন্ট কস্টটা বেশি আর দেখাবে, মানে তুমি যেটা কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ পারচেজ যেটা তুমি সেল করার জন্য ইস্যু করছো সেটা বেশি দেখাবে, তার ফলে ক্লোজিং স্টকের যে ভ্যালু মানে কস্ট সেটা কম হবে, যেটা পড়ে থাকছে আর কি রকম স্টোরে। আচ্ছা তাহলে ভ্যালুয়েশনে এসে যাও। আচ্ছা ভ্যালুয়েশন করতে গেলে তোমাকে কি বলেছি, প্রথমে তোমাকে কস্ট ডিটারমাইন করতে হবে, তারপরে তুমি ভ্যালু ডিটারমাইন করবে। ভ্যালু ডিটারমাইন করার জন্য তোমাকে আরেকটা জিনিস দেখতে হয়, সেটা কি দেখতে হয়? নেট রিয়েলাইজেবল ভ্যালু দেখতে হয়, তার সাথে কম্পেয়ার করতে হয়। কস্টের সাথে নেট রিয়েলাইজেবল ভ্যালুর কম্পেয়ার করে যেটা লোয়ার হয়ে থাকে সেটাকেই আমরা বলি ভ্যালু অফ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ ইনভেন্টরি তুমি লিফো মেথড, ফিফো মেথড বা ওয়েটেড অ্যাভারেজ মেথডে ডিটারমাইন করো। তারপরে কস্টের সাথে নেট রিয়েলাইজেবল ভ্যালু, যে ইনভেন্টরিটা পড়ে রয়েছে সেটা যদি আজকে সেল হয়ে যায়, বছরের শেষে সেল হয়ে যেত, তাহলে কত টাকা পেতে, সেটাই হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু।
তো কম্পেয়ার করে কস্টের সাথে যেটা কম হয় সেটাকেই আমরা বলি ভ্যালু অফ ইনভেন্টরি। তো এখন কিন্তু আমরা লিফো মেথডে কস্ট ডিটারমাইন করব, ঠিক আছে। তো কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। এটাতে এসে যাও, খুলে নিয়েছো। 1 জুন 1 জুন 2000 अच्छा ইয়ার নেই যখন ছাড়ো। ফার্স্ট জুন, আর এখানে রিসিপ্ট রয়েছে, পেমেন্ট ইস্যু রয়েছে, ব্যালেন্স, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ইস্যুর যে কলামগুলো রয়েছে এর আগে তোমার রিকুইজিশন নোট নাম্বারও লাগানো যেতে পারে, এখানে যেহেতু আমাদের এসব কিছুই নেই তাহলে এইসব কিছু করার দরকার হবে না। আচ্ছা 1 জুনে কোয়ান্টিটি কত এসেছে? ওপেনিং স্টক তো রয়েছে অলরেডি, তো আগে ওপেনিং স্টকের এন্ট্রি করে নাও, তাহলে ব্যালেন্সে চলে যাবে। 500 ইন্টু কত করে? 10 25 মাল্টিপ্লাই করলে কত আসছে? 5125। 1 জুন কমপ্লিট হয়ে গেল। 2 জুন রিসিভ হয়েছে, রিসিপ্টে লিখবে পারচেজ মানে রিসিপ্ট। 200 কোয়ান্টিটি রিসিভ হয়েছে, কত করে? 10 টাকা 50 করে। টোটাল ভ্যালু 2100। তো লিফো মেথডে বা ফিফো মেথডে তুমি যেহেতু প্রাইসিং ইস্যু করার সময় আলাদা আলাদা ধরবে, সেই জন্য তোমাকে আলাদা আলাদা করে রাখতে হবে, মিক্স করে দিলে হবে না। আগের 500 ছিল, এখন 200 এসেছে। 500 10 টাকা 25 করে, 10 টাকা 50 করে, তাহলে মিক্স করলে হবে না, আলাদা রাখতে হবে। তুমি লাইন টেনে দিতে পারো তাকি তোমার লেখা না বেঁকে যায়, লাইন টেনে দিতে পারো। এরপরে 2 তারিখ হয়ে গেছে, 10 তারিখে কি আছে? ইস্যু হয়েছে 10th জুন। কত ইস্যু হয়েছে? 150। তাহলে লিফো মেথড ফলো করছো, তুমি যে প্রাইসিংটা রাখবে এখানে কিন্তু আমরা ইস্যুর প্রাইসিংটা ডিটারমাইন করছি, ইস্যু কোন প্রাইসটা থেকে করবে। তাহলে যে প্রাইসিংটা করা হবে 10 টাকা 50 করে করা হবে, তাহলে 150 নিয়ে নিলে, তাহলে 10 টাকা 50 করেই ইস্যু করছো। তার মানে কস্ট অফ প্রোডাকশান দেখতে পাচ্ছ, তাহলে 10 টাকা 50 করেই ইস্যু করা হচ্ছে, তার মানে কস্ট অফ প্রোডাকশান বেশি হবে। তুমি যদি 10 টাকা 25 করে ইস্যু করতে, তার মানে কস্ট অফ প্রোডাকশান মানে যেটা তুমি ইস্যু করছো প্রোডাকশানের জন্য তার দামটা বেশি হতো, সরি কম হতো, কিন্তু এখন 10 টাকা 50 করে ইস্যু করছো, প্রাইসিংটা বেশি হচ্ছে। কত হচ্ছে টোটাল? 1575। 500 থাকছে, 50 থাকছে।
তাহলে প্রথম ইস্যুতেই তুমি দেখে নিলে তুমি যে ইস্যু করছো সেটা কারেন্ট প্রাইসে ইস্যু করছো, তার ফলে কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ র ম্যাটেরিয়াল যেটা তুমি ইস্যু করছো সেটা বেশি হবে প্রোডাকশন পারপাসে। তার মানে প্রফিট যেটা বেরোবে সেটা অ্যাকচুয়াল বেরোবে কারেন্ট সিনারিওতে যেটা রয়েছে, কারেন্ট সিনারিওতে। এরপরে কি আছে, আবার 14 তারিখে ইস্যু হয়েছে, 14 তারিখ ইস্যু হয়েছে কত, 400 250 ইস্যু হয়েছে। তাহলে এখানে 50 নতুন রেটে আর 200 কোয়ান্টিটি 10 টাকা 25 করে, তো মাল্টিপ্লাই করে দেখো কত আসছে। তিনশো কোয়ান্টিটি 10 টাকা থাকছে কত, 3075। এরপরে কি আছে 4 জুনের পরে, 17 211 টাকা করে, কত হচ্ছে 2200। তাহলে ওদিকে 300 ছিল প্লাস 200 এলো, 10 টাকা 25 করে 11 টাকা। টোটাল কত, এটা তো 3075 হবে, এটা 2200। ঠিক আছে, বলার দরকার নেই। কুড়ি তারিখ 150 ইস্যু হয়েছে, 150 ইস্যু হয়েছে 11 টাকা করে, 350। টোয়েন্টি জুনের পরে গিয়েছে পারচেস, রিসিপ্ট আছে না পারচেস আছে, 150 কত করে, 1725। 350 150, পঁচিশ জুনের পরে কি আছে, 120। কোনটা থেকে নেবে, 1150, 1380।
তাহলে ব্যালেন্স থাকছে 350 আর 30। তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশনে যদি তুমি দেখো তোমার যে বইতে ব্যালেন্স রয়েছে তার থেকে তোমার কাউন্টিং করে কম পাচ্ছ। বইতে ধরো লেখা রয়েছে তোমার এখানে কত কোয়ান্টিটি আছে, এখানে টোটাল তোমার কোয়ান্টিটি দেখাচ্ছে 380, কিন্তু কাউন্টিং করে দেখলে যে 5টা কম 375, তাহলে তোমাকে 5টা ইস্যু হিসাবে দেখাতে হবে, তবেই তো তুমি খাতা মিলাতে পারবে, না তো মিলাতে পারবে না। সেটা বিভিন্ন কারণে হতে পারে, চুরি করে নিয়ে গেছে, কেউ নিয়ে চলে গেছে, মোটামুটি তুমি কম দেখতে পাচ্ছ এখন 30 জুন। তাহলে 30 নয়, এটা তোমার 5টা কোয়ান্টিটি, এটা 55 হচ্ছে, 55 57 58 করে দাও। এর পরেরটা কিন্তু মাইনাস করে করতে হবে। 330 যেটা রয়েছে এটাতে 30-এর জায়গায় 25, 11 টাকা 50, মাইনাস করে কত হচ্ছে 87, ঠিক আছে। আচ্ছা, so cost of inventory as on কোন ডেটে 31st জুন কত হচ্ছে টোটাল বললে 3912। তাহলে কি কি টোটাল করে 3075 প্লাস 550 প্লাস 287, এগুলো টোটাল করে পাচ্ছ কস্ট অফ ইনভেন্টরি, এটা পাচ্ছ কস্ট অফ ইনভেন্টরি কত কোয়ান্টিটি 375, কেজিতে আছে, কিছুতে বলা আছে, কিসে আছে, কিছু বলা নেই, 375। কস্ট অফ ইনভেন্টরি 375-এর দাম কত দাঁড়াচ্ছে 3912। আচ্ছা, তোমরা ফিফো মেথডে কত বেরিয়েছিল চেক করে নাও দেখি। 4187। আমি ফিফো মেথডে কিছুক্ষণ আগে কি বললাম, যে ফিফো মেথডে তুমি যে র ম্যাটেরিয়ালটা ইস্যু করো তার প্রাইসটা কম হয়, কিন্তু যেটা ক্লোজিং স্টক থেকে যায় তার প্রাইসটা বেশি হয়ে যাবে, কিন্তু তোমার মানে কস্টটা বেশি হয়ে যাবে। কিন্তু লিফো মেথডে যেটা ইস্যু করবে তার কস্টটা বেশি হবে, কিন্তু যেটা ক্লোজিং স্টকটা থেকে যাবে সেটা কম হবে, ঠিক আছে। কিন্তু সেখানেও সেম কোয়ান্টিটি, এখানেও সেম কোয়ান্টিটি। তাহলে এটা কস্ট ডিটারমাইন হলো। এরপরে ভ্যালু অফ ইনভেন্টরি, ভ্যালু অফ ইনভেন্টরি বলতে লোয়ার অফ কস্ট, আর কি রয়েছে লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে কি জানো, যে ওই ইনভেন্টরিটা, এখানে কত ইনভেন্টরি রয়েছে 375, এখানে 375 কোয়ান্টিটি রয়েছে, 375 কোয়ান্টিটি সেল করে তুমি কত টাকা পেতে, সেটাই হবে নেট রিয়েলাইজেবল ভ্যালু। সেল করতে তোমার খরচাও হতে পারে, কিন্তু সেই খরচাটাকে মাইনাস করে বলতে হবে যে আমি এত টাকা পেতাম সেল করে। এবার দেখতে হবে যে
এই দুটোর মধ্যে কোনটা লোয়ার সেটাই হবে ভ্যালু অফ ইনভেন্টরি। তো এখানে আমরা পাবো কি, এখানে তো আমাদের গিয়ার দেওয়া নেই, সো কস্ট কত রয়েছে, কস্ট কত রয়েছে, দ্যাট ইজ আমি কি লিখতে পারি, কস্ট কত 3912, কিন্তু এখানে আমার আছে কি নট গিভেন, গিভেন নেই, তাহলে সো ভ্যালু অফ ইনভেন্টরি ওটাই 3912। আচ্ছা এইখানে যে তুমি যে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন, আচ্ছা প্রথম কথা বলো ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন গ্রস প্রফিটকে এফেক্ট করে কি করে না? ট্রেডিং অ্যাকাউন্ট করেছো, ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন গ্রস প্রফিটকে এফেক্ট করবে কি করবে না? যদি করে তাহলে নেট প্রফিটকেও এফেক্ট করবে, তার মানে বিজনেসের প্রফিটকে কে এফেক্ট করে, গ্রস প্রফিট। তাহলে তুমি যদি ক্লোজিং স্টক বেশি ধরে নাও তার ফলে কি হবে, তোমার প্রফিট বেশি ধরা হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেই প্রফিট হয়ে গেছে, হয়নি। সেই জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি বলছে যে আমরা যেহেতু প্রুডেন্স কনসেপ্ট অ্যাপ্লাই করে থাকি, যে আমরা এক্সপেক্টেড লসকে দেখাবো কিন্তু এক্সপেক্টেড গেইনকে দেখাবো না, সেই কারণে তোমাকে কস্ট আর নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা কম হবে সেটাকেই ভ্যালু অফ ইনভেন্টরি ধরতে হবে। সাপোজ এই সিচুয়েশনে যদি তোমার তুমি যদি এক্সপেক্ট করো আমার যে 3912 টাকার ইনভেন্টরি রয়েছে, আমার এটা সেল করে আমি পাবো 3000 টাকা, তার মানে আমাকে যে ক্লোজিং স্টক দেখাতে হবে কত দেখাতে হবে, 3000ই দেখাতে হবে। কারণ আমি যদি 3912 দেখিয়ে দিই তাহলে কি হবে, তাহলে আমার প্রফিট 912 টাকা প্রফিট দেখানো হয়ে যাবে। গ্রস প্রফিট বেশি দেখানো মানে কি, তোমার 912 টাকা এখানে বেশি দেখানো হয়ে যাবে গ্রস প্রফিটে, ক্লোজিং স্টক বেশি দেখানো মানে তোমার গ্রস প্রফিট বেশি দেখানো হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কি তুমি পাবে, পাবে না, কারণ তুমি এক্সপেক্ট করছো যে আমার কালেকশন হবে সেল করে 3000 টাকা। তো সেই কারণেই কস্ট আর নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা কম হয় সেটাকেই আমরা ভ্যালু অফ ইনভেন্টরি ধরি। কোন কনসেপ্ট অ্যাপ্লাই করে, প্রুডেন্স কনসেপ্ট কি বলছে, এক্সপেক্টেড বা অ্যান্টিসিপেটেড গেইনকে দেখাবো না কিন্তু লসকে দেখাবো। তাহলে এখানে আমি অ্যান্টিসিপেটেড লস কত দেখতে পাচ্ছি, 912 টাকা। তার মানে আমি যদি গ্রস প্রফিটের ভ্যালুটাকে 3000-এ দেখাই তার মানে আমার লস কনসিডার হয়ে গেল, তার মানে তোমার গ্রস প্রফিট কমে যাবে 912 টাকা। ওটাই তো প্রুডেন্স কনসেপ্ট। আর প্রুডেন্স কনসেপ্টের জন্য আমরা কি করি, প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেপ্ট করে থাকি। ব্যাড ডেপ্ট হতে পারে, তার জন্য তুমি প্রফিট অ্যান্ড লসে প্রভিশন ক্রিয়েট করছো, লস দেখাচ্ছ, লস হতে পারে, টাকা সরিয়ে নিচ্ছ প্রফিট থেকে। কিন্তু আমরা কি দেখাই যে ক্রেডিটরের কাছ থেকে আমরা ডিসকাউন্ট পেতে পারি, পেতে পারি দেখাই কি, অ্যাকচুয়ালি যখন পাই তখন দেখাই। কিন্তু প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, আমরা যদি ডেটরকে বলে রাখি কি আমি তোমাদের ডিসকাউন্ট দেবো, আমরা যদি এক্সপেক্ট করি যে কিছু ডেটর্স ডিসকাউন্ট নিতে এসে যাবে, তার জন্য কিন্তু প্রভিশন করতে হবে। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স আমরা আমরা আগে থেকে বলে রেখেছি ক্রেডিটর সরি ডেটরকে কি তোমরা যদি টাইমলি পে করো তাহলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আমাদের কাছে এক্সপেকটেশন রয়েছে কি 50% ডেটর্স এমন যারা ধারে কিনে রেখেছে তারা আসবে ডিসকাউন্ট নিতে। তো তাহলে আমাদের এখানে কি এক্সপেক্টেড লস আমি দেখতে পাচ্ছি যে আমাকে ডিসকাউন্ট দিতে হবে, তার মানে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স এর উপরে তোমাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে, মানে প্রফিট থেকে টাকা সরিয়ে রাখতে হবে, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স। কিন্তু ক্রেডিটর্স এর কাছ থেকে যে আমরা ডিসকাউন্ট পেতে পারি সেটা আমরা দেখাই না। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স এর কাছ থেকে যে আমরা পেতে পারি ডিসকাউন্ট সেটা আমরা দেখাই না, যখন অ্যাকচুয়ালি পেয়ে থাকি তখন দেখাই, তখন আমরা কি হিসাবে দেখাই, ডিসকাউন্ট রিসিভ। তো কি কনসেপ্ট ফলো করে, প্রুডেন্স কনসেপ্ট ফলো করে।
তাহলে আজকে শিখলে কি মেথড? লিফো। আর একটা মেথড আছে, করে নাও, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ওয়েটেড এভারেজ করার আগে একটা বইতে প্রবলেম রয়েছে, এই কোশ্চেনটারই ওয়েটেড এভারেজ করার আগে বইতে একটা কোশ্চেন রয়েছে, দেখে নাও তাকি এটা কমপ্লিট হয়ে যায়। গণেশ লিমিটেডে এসে যাও। আমার এখানে 98 পেজ দেখাচ্ছে, তোমার দেখো কি আছে। গণেশ লিমিটেডের স্টকের আইটেম রয়েছে, তাহলে এখানে যে আমরা স্টোর লেজার মেনটেন করছি, আমরা কিন্তু একটা র ম্যাটেরিয়ালের মেনটেন করছি, একটা কোনো পার্টিকুলার র ম্যাটেরিয়াল। তোমার যদি ধরো 3-4 রকমের র ম্যাটেরিয়াল আছে, তাহলে 3-4টে তোমার স্টোর লেজার অ্যাকাউন্ট খুলতে হবে আলাদা করে। তাহলে গণেশ লিমিটেডের একটা স্টক আইটেম রয়েছে যার কস্ট কত রয়েছে? 50,000। স্টক আইটেমের স্টক রয়েছে যার ভ্যালু হচ্ছে 50,000, কিন্তু সেল করে কত পাওয়া যেতে পারে? কিন্তু ডিসকাউন্ট দিতে হতে পারে, কমিশন দিতে হতে পারে, সেলার্স যে কমিশন রয়েছে, সেলসম্যানের যে কমিশন রয়েছে। তাহলে সেল প্রসিডস এত টাকা তুমি পেতে পারো, সেখান থেকে তোমাকে ডিসকাউন্ট দিতে পারে। তুমি বলেছো কি ক্যাশ ডিসকাউন্ট আমি দেবো, তুমি বলেছো কি আচ্ছা এটা ট্রেড ডিসকাউন্ট আছে, দাঁড়াও 1 মিনিট, এখানে অ্যাকচুয়ালি সেল প্রসিডস লেখা উচিত ছিল না, ট্রেড ডিসকাউন্ট, এটা তাহলে সেল প্রাইস বলতে পারো, সেল প্রাইস বা এমআরপিও বলতে পারো, এটা এমআরপি হওয়া উচিত। এমআরপি তোমার কত দেওয়া আছে? 48, সেখান থেকে ট্রেড ডিসকাউন্ট তুমি দেবে 4,000, সেলসম্যানের কমিশন দেবে 3,000, তার মানে তুমি অ্যাকচুয়ালি হাতে কত পাবে সেল করে? 41,000। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নেট রিয়েলাইজেবল ভ্যালু। তাহলে তোমার যে স্টকে আইটেমটা রয়েছে তার কস্ট হচ্ছে 50,000, কিন্তু সেল করে তুমি কত পাবে? 41,000। তাহলে এখানে যদি আমি 50,000 দেখিয়ে দিই, যখন আমি প্রফিট অ্যান্ড লস ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বানাচ্ছি, তখন আমি যদি ট্রেডিং অ্যাকাউন্টে 50,000 দেখিয়ে দিই, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার 9,000 টাকা এক্সপেক্টেড লস রয়েছে। তাহলে এক্সপেক্টেড লসকে তুমি যদি কনসিডার করো, তাহলে তোমার ভ্যালুয়েশনে রাখতে হবে 41,000 টাকা। আর তুমি যদি 50,000 করো ভ্যালুয়েশন, তাহলে তোমার কিন্তু লস, যেটা তোমার লস অ্যাকচুয়ালি হচ্ছে, এক্সপেক্ট করছো, সেটা লস না ধরে তুমি এক্সপেক্টেড গেন হয়ে যাচ্ছে, মানে তোমার প্রুডেন্স কনসেপ্ট ফলো হচ্ছে না। প্রুডেন্স কনসেপ্ট কি বলেছে? যে এক্সপেক্টেড লসকে তোমাকে দেখাতে হবে। আর আমরা কি জানি যে গ্রস প্রফিটের ভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে তোমার গ্রস প্রফিট বাড়বে কি কমবে। তো এখানে তোমাকে এক্সপেক্টেড লসকে যদি কনসিডার করতে হয় 41,000 ধরতে হবে। তো আমরা জানি কি লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা লোয়ার সেটাই নেব। তাহলে ভ্যালুয়েশন কত দাঁড়াবে? 41,000। ভ্যালু অফ স্টক। তাহলে স্টকের ভ্যালুয়েশনে প্রথমে কস্ট ডিটারমাইন করো, তারপরে সেই কস্টটাকে নেট রিয়েলাইজেবল ভ্যালুর সাথে কম্পেয়ার করো, যদি লোয়ার আসে যেটা, সেটাই হবে তোমার ভ্যালু অফ ইনভেন্টরি। লোয়ার যেটা আসবে সেটাই বলেছিল, এক্সাম্পল দিয়ে দেখানো রয়েছে। হ্যাঁ, এই যে 4টি মেথড রয়েছে, স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড, লিফো মেথড, ফিফো মেথড, ওয়েটেড এভারেজ মেথড। এই 4টে মেথডের যে কোনো অ্যাপ্লাই করে তোমার বিজনেসে তুমি কস্ট ডিটারমাইন করলে, করার পরে তোমাকে কম্পেয়ার করতে হবে তার নেট রিয়েলাইজেবল ভ্যালুর সাথে। কার কস্ট আমরা ডিটারমাইন করলাম? যে র ম্যাটেরিয়ালটা, যে ক্লোজিং স্টকটা পড়ে রয়েছে তার কস্ট আমরা ডিটারমাইন করলাম, তারপরে তার নেট রিয়েলাইজেবল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। নেট রিয়েলাইজেবল ভ্যালু বলতে সেল করলে কত টাকা আসবে, পেতে পারো হাতে, যেটা লোয়ার হবে সেটা কনসিডার।
সেটা হবে ভ্যালু অফ ইনভেন্টরি। তাহলে এখন আমরা এটার ওয়েটেড এভারেজ করে নিই, তাতেই শেষ হয়ে যাবে। ওয়েটেড এভারেজ মেথডের ভ্যালুয়েশন করে নেওয়া যাক। একই রকম হবে। কি হলো? ওয়েটেড এভারেজের ফরম্যাটে তো তেমন তোমার বেশি লাগবে না জায়গা, ওয়েটেড এভারেজে বেশি স্পেস লাগবে না। কে ওয়েটেড এভারেজ জানো এখন? ওয়েটেড এভারেজের জানা আছে কারুর? তাহলে প্রথম বলবে। আমাদের ছিল না। কে বলেছে? ফাইন্যান্স ছিল তো, ফাইন্যান্স ছিল তো, তাহলে ফাইন্যান্সেই ছিল। লকডাউনটা হচ্ছে না, সেকেন্ড করলি কস্টেই তো ছিল রে ভাই, কস্টের চ্যাপ্টারটা। ফার্স্ট কস্টের চ্যাপ্টারে সেকেন্ড চ্যাপ্টারটা ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত হয়ে লাভ নেই। তাড়াতাড়ি টানো, ভুলে গেছি বলতে ছক টানা হয়ে গেছে। এবং ওটা যেটা বের হবে তার সাথে এটা ভাগ করে দিয়ে আমার খাওয়ার সাথে কোনো প্রবলেম আছে? তুমি দিলা বলে জানো ঠিক আছে এনার্জি লেভেল বেড়ে গেছে। এটা আমি তোকে একটা গল্প বলি। খারাপ লাগে। কি হলো তোমার, টানা হয়ে গেছে? ঠিক করে লেখো নাম ধাম। ওয়েটেড এভারেজ, ওয়েট দিতে হবে, ওয়েট। ফার্স্ট জানুয়ারিতে কত ব্যালেন্স ছিল? 200 কোয়ান্টিটি 200 500। সরি 500 এই সেকেন্ড জুনে কি আছে? 200 টাকা 200 টাকা 10 টাকা 50 পয়সা পারচেজ করে। ইজি হয়েছে। পারচেজ। এখানে দেখো, এদিকে কনসেন্ট্রেট করো। তাহলে টোটাল কোয়ান্টিটি কত হলো? 7225 টোটাল কোয়ান্টিটি 700 হলো। 700 টোটাল কোয়ান্টিটি 700 হলো, আর টোটাল অ্যামাউন্ট হলো 7225। স্যার এখানে তো রেট লেখা হবে না। 7225 রেটটা তোমাকে ওয়ার্কিংসে গিয়ে বের করতে হবে, ঠিক আছে? ওয়ার্কিং নোট রেট, তুমি আমি যেটা করছি সেটা ফলো করো।
তুমি টোটালে 700 লিখে নিয়েছো, অ্যামাউন্টে টোটাল লিখে নিয়েছো, টোটাল অ্যামাউন্ট 7250 লিখে 25 লিখে নিয়েছো টোটালে, টোটাল 500 দাম এটা। 2100 আলাদা আলাদা লিখতে হবে। এবারটা একসাথে লিখতে হবে। ওইখানে রেট মেনশন করে রেটটা বেস করতে হবে। এভারেজ, এভারেজ না, তুমি তো সেখানে লিখো ভিও ফলো করছো না, সেপারেট দাম রাখবে কেন, এভারেজ করতে হবে। সেই জন্য আমি রেটটা কিসের এভারেজ, তুমি যে র মেটেরিয়ালটা ইস্যু করবে সেই ইস্যুর প্রাইসের এভারেজ, পার ইউনিটের এভারেজ, তো সেটা তোমাকে আউটার ওয়ার্কিংসে গিয়ে বের করতে হবে। তো ওয়ার্কিংসে এসে যাও, রেট আফটার রিসিপ্ট অফ, after receipt of first after receipt of material as on, প্রথম রিসিপ্টটা কত ছিল, কোন ডেটে ছিল, 2 তারিখ, 2 জুন। রেট, রেট কি হবে, রেট কি দাঁড়াবে, আফটার রিসিপ্ট অফ ম্যাটেরিয়াল অ্যাজ অন 1 জুন, 1 জুনে রিসিভ করে নেওয়ার পরে র মেটেরিয়ালের রেট কি দাঁড়াবে, তাহলে যতবার রিসিপ্ট হবে র মেটেরিয়ালের রেট চেঞ্জ হতে থাকবে, কারণ তুমি বলছো এভারেজ, আবার ওয়েটেড এভারেজ। রেট ইজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে, তোমার অ্যামাউন্ট ভাজিত কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট কত, 7225। আচ্ছা, এটা আমি একটু অ্যালোকেশন করে দেখিয়ে দিচ্ছি। তোমার 500 কোয়ান্টিটি ছিল, তার দাম ছিল 5125, আবার এলো 200 কোয়ান্টিটি, তার দাম 2100। তো টোটাল করে ভাগ করলে পার ইউনিট কত দাঁড়াবে, 10 টাকা 32 পয়সা। 10 টাকা 32, কোনো তারপরে কোনো 0.1 আছে। 0.1 আছে, সে 0.1 ছেড়ে যাও, 10 টাকা। এটা না, তাহলে 10 টাকা 32 লেখো। তাহলে 10 টাকা 32 যে বের করলাম, কি পারপাসে বের করলাম, এরপরে যে ইস্যু হবে সেই পারপাসে। হ্যাঁ, ইস্যুর পারপাসেই কিন্তু বের করেছি। 2 তারিখের পরে 10 তারিখে ইস্যু আছে, কত ইউনিট, 150। 150, 10 টাকা 32 করে, তাহলে মাল্টিপ্লাই করে বের করো কত আনসার বেরোচ্ছে, 1548। তাহলে আর কোয়ান্টিটি থাকছে 550, 10 টাকা 32 করেই থাকছে, কিন্তু এখানে মাল্টিপ্লাই করে আনসার বেরোবে না, এখানে বের করতে হবে মাইনাস করে। তাহলে তোমার কোয়ান্টিটি টোটাল ছিল 7225, 7225 থেকে চলে গেছে 1548, তাহলে মাইনাস করে কত, 5677। 570 হবে। Dash 14। দেখো, তোমার যে টোটাল ম্যাটেরিয়ালের কস্ট সেটা তো সেম থাকবে, কিন্তু ফ্র্যাকশনের জন্য চেঞ্জ হতে পারে, সেই জন্য এখান থেকে মাইনাস করতে হবে টোটালটা থেকে, সেই জন্য টোটালটা থেকে তোমাকে মাইনাস করতে হবে 1548, তাহলে তুমি পাবে 5677। এরপরে 250 ইউনিট, 10 টাকা 32 করে, টোটাল হাউ মাচ, রাউন্ড ফিগারে বেরিয়েছে, আচ্ছা থাকছে কত, 350, কত ইউনিট,
300 থাকবে 350 কেন থাকবে? আচ্ছা 300, ঠিক ঠিক 300 ইউনিট 10 টাকা 32 করে, তাহলে এখানেও মাইনাস করে বের করবে, মাইনাস করে বের করবে। হ্যাঁ 97 এখন তাহলে কোনটা থেকে মাইনাস করবে? 5677 থেকে 2580 হ্যাঁ কত আছে? 3097 3097। 5677 থেকে 2580, 3097, ঠিক আছে। সতেরো তারিখ রিসিভ করেছে। এখানেও তোমার কি করতে হবে এবার? তাহলে রেট বের করতে হবে, তার আগে লিখে নাও কত রিসিভ হয়েছে সেটা আগে লিখে নাও। 200 করে 11 ইউনিট 2200, তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে 2300 ইউনিট। 500, 300 ছিল প্লাস 200 এসেছে, 500 ইউনিট। টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে? 5297। 5297 টোটাল ভ্যালু থাকছে, কিন্তু এখানে রেট বের করে নিতে হবে। রেট আমরা চলে যাব কোথায়? ওয়ার্কিং নোটস। তাহলে এখানে সিমিলারলি লিখবো যে রেট আফটার রিসিপ্ট অফ ম্যাটেরিয়াল, আফটার রিসিপ্ট অফ ম্যাটেরিয়াল অ্যাজ অন কোন ডেটের? 17th জুন। রেট আফটার রিসিপ্ট অফ ম্যাটেরিয়াল অ্যাজ অন 17th জুন। তাহলে কি করে বের করবে? রেট ইজ ইকুয়াল টু, এখন কত কোয়ান্টিটি পড়েছিল তোমার? 300 পড়েছিল, তার দাম কত ছিল? 1032 নয়, টোটাল টোটাল 3097। কি হলো, জয়দীপের কি হয়ে গেছে? এসেছে 200, 11 টাকা করে, রাউন্ড ফিগারেই আসছে। রাউন্ড ফিগার আছে কি স্যার? 10 টাকা 10 টাকা 59 পয়সা। তাহলে তো রাউন্ড ফিগার করতে গেলে তো 1/, না না, তোমার রাউন্ড ফিগার 9 এর পরে আর কিছু নেই তো, 9 এর পর 4 আছে। তাহলে করার দরকার নেই। 5 থাকলে তখন তুমি করতে। তাহলে এখন যে রেট বের করলাম কি পারপাসে বের করলাম? ইস্যুর পারপাসে। 10 টাকা 59 বের করলাম ইস্যুর পারপাসে। 17th জুন হয়ে গেল, এরপরে 20th জুন 150, 10 টাকা 59, টোটাল কত দাঁড়াচ্ছে? 10টা 150 দাম 1100, 1589। 3708 মাইনাস করে বের করেছো। পঁচিশ তারিখ 150 কোয়ান্টিটি, কত করে রিসিভড হয়েছে? 1150। টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1750। ব্যালেন্সে টোটাল 25। টোটাল 500। টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে? টোটাল ভ্যালু 500 দাম
চার চার 5-4-3-3 আচ্ছা 3-3 তাহলে আমাদেরকে রেট আবার বের করে নিতে হবে, কারণ নতুন যখন র মেটেরিয়াল আসবে তখন আবার রেট বের করতে হবে। Rate after receipt of material as on 25th June, rate is equal to কত হচ্ছে পার ইউনিট? 7 এর পরে আর কিছু আছে নাকি? না স্যার 6 এর পর 6 আচ্ছা জন্য 7 করেছে, ঠিক আছে। টেম্পোরারি 7 ইস্যু করার পর নয়, রিসিভ করার পরে। ব্যালেন্স বার করবি তো। ইস্যুর জন্য এ করতে হয়। 120 রেট তো রয়েছে আমার বের করার 1087 করে, টোটাল কত হচ্ছে 1087 ইন্টু 120 কত 1304 থাকছে 380 10 টাকা 87 4129 30th জুন সেম লস থাকলে বলেছি তোমাকে ইস্যু হিসাবে ট্রিট করতে হবে। 5 কোয়ান্টিটি 10 টাকা 87 পয়সা করে আর 54.35 তাহলে 54ই নাও, কারণ তোমার যখন টোটাল কোয়ান্টিটি বলছো তখন রাউন্ড ফিগারেই নেবে। তাহলে মাইনাস করে কত থাকছে 4075। So cost of inventory কত ইউনিট রয়েছে 375 ইউনিট, কত রয়েছে তাহলে কস্ট কত বেরিয়ে রয়েছে 4075। তাহলে তিনটে মেথডের মধ্যে কোনটাতে সব থেকে কস্ট বেশি দেখাচ্ছে স্টকের? লিফোতে বেশি দেখাচ্ছিল 4100, হ্যাঁ ফিফো লিফোতে কম, কারণ যে র ম্যাটেরিয়ালটা ইস্যু হয়ে গেছে সেটা তো বেশি প্রাইসে ইস্যু হয়ে গেছে। লিফোতে যে র ম্যাটেরিয়ালটা ইস্যু হয় সেটা বেশি প্রাইসে ইস্যু হয় কারেন্ট কস্টে, তার মানে যেটা আগের প্রাইস সেটা তাহলে স্টকের ভ্যালু থেকে যাবে। কিন্তু তাহলে লিফোতে যে র ম্যাটেরিয়াল থাকবে স্টকে তার ভ্যালু কম হবে, ফিফোতে তাহলে সব থেকে বেশি হবে, ফিফোতে সব থেকে বেশি হবে। আর তারপরে মিডল পজিশনে কে থাকবে ওয়েটেড,
যেখানে তুমি এভারেজ করে নিচ্ছ হ্যাঁ প্রাইসে। তারপরে তাহলে কস্ট, ক্লোজিং স্টকের কস্ট সব থেকে বেশি ফিফোতে, তারপরে ওয়েটেড এভারেজে, তারপরে লিফোতে। বুঝতে পারলে? তার মানে আমি বলতে পারি যে যে র ম্যাটেরিয়ালটা ইস্যু করেছি প্রোডাকশনে, সেটার কস্ট কোনটাতে বেশি? সেটার কস্ট হচ্ছে লিফোতে বেশি। লিফোতে বেশি। লিফোতে কারণ আমরা যেটা কারেন্ট হ্যাঁ প্রাইসটা তো আমরা বিক্রি করতে পারি। ঠিক। আর ওয়েটেড এভারেজ মিডিলে রয়েছে হ্যাঁ ওটা আবার মিডিল রয়েছে, লাস্টে একবারে ফিফো। এতে যদি আমি ডাইরেক্টলি লিফোই করে নিলাম বা ফিফো আর ওয়েটেড এভারেজ আমরা দরকার করলাম, সেটা কি ঠিক হবে? যে কোনো একটা মেথডই তো অ্যাপ্লাই হবে। আচ্ছা দেখো, অর্গানাইজেশন তিনটে মেথডে যে কোনো একটা ফলো করবে অ্যাকাউন্টিং পলিসি, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং পলিসি। তিনটে মেথডে যে কোনো একটা ফলো করা যাবে, এবার অর্গানাইজেশন কোনটা ফলো করছে ওটাই হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি। ওই দিন বলেছিলাম না তোমাকে, তুমি যদি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করো, ওই দিনের ডিসকাশনে কিছুটা বলেছিলাম যে তুমি যদি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করো, তোমাকে সেটা ডিসক্লোজ করতে হবে ব্যালেন্স শিটের নিচে বা প্রফিট অ্যান্ড লসের নিচে, যে এই বছর আগের বছরে যে ফিফো মেথড ফলো করা হয়েছিল স্টক ভ্যালুয়েশনে, এবছর সেটা ফলো করা হচ্ছে না, এবছর লিপো ফলো করা হচ্ছে। তুমি যদি চেঞ্জ করো অ্যাকাউন্টিং পলিসি, না তো কনসিস্টেন্টলি ফলো করতে হবে। ওখানে একটা টার্ম ছিল যেটা কনসিস্টেন্সি, যে তুমি যে অ্যাকাউন্টসটা বানাচ্ছ সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে তুমি কনসিস্টেন্টলি বানাচ্ছ, মানে আগে যা ফলো করেছিলে এখনও তা ফলো করছো। যদি না ফলো করো কনসিস্টেন্টলি, তাহলে তোমাকে ডিসক্লোজ করতে হবে ব্যালেন্স শিটের নিচে যে আগের বছর ডেপ্রিসিয়েশনের এই মেথড ফলো করা হয়েছিল, এই বছর চেঞ্জ করা হয়েছে। আগের বছর স্টকের ভ্যালুয়েশনের এই মেথড ফলো করা হয়েছিল, এই বছর চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে? ওখানে কটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন ছিল, অ্যাকাউন্টস বানানোর কটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন ছিল? তিনটে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন ছিল। এক হচ্ছে তুমি যখন কাউকে ব্যালেন্স শিট প্রেজেন্ট করছো, সে অ্যাজিউম করে নেবে কি তুমি ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানিয়েছো অ্যাক্রুয়াল বেসিসে। অ্যাক্রুয়াল বেসিস মানে এক্সপেন্স হয়ে গেছে তবুও, এক্সপেন্স হয়ে গেছে পেমেন্ট হয়নি, যেটা পেমেন্ট হয়নি তবুও সেটা এক্সপেন্সের মধ্যে ধরা হয়েছে। ইনকাম হয়ে গেছে কিন্তু সেটা রিসিভ হয়নি, তবুও সেটা ইনকামের মধ্যে ধরা হয়ে গেছে। এটাই তো অ্যাক্রুয়াল কনসেপ্ট। তাহলে তুমি যখন ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস কাউকে প্রেজেন্ট করছো, সে অ্যাজিউম করে নেবে যে তুমি ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানিয়েছো, তুমি তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানিয়েছো, ওগুলোকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে, তুমি তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানিয়েছো অ্যাক্রুয়াল বেসিসে, আর কনসিস্টেন্টলি ফলো করেছো অ্যাকাউন্টিং পলিসি। কনসিস্টেন্টলি মানে আগের বছর যা ফলো করেছিল এবছরও তা ফলো করেছো। আর গোয়িং কনসার্ন, এটা তোমার রয়েছে, গোয়িং কনসার্ন তোমার রয়েছে, সেটা ফলো করে বানিয়ে রেখেছো। তুমি যদি ডিসাইড করো কি তোমার বিজনেস বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি গোয়িং কনসার্ন কনসেপ্ট তোমার ফলো হচ্ছে না। তুমি তাহলে তোমার অ্যাসেটকে কস্টে দেখাবে না, তুমি তোমার ব্যালেন্স শিটের যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটের ভ্যালুকে আর কস্টে দেখাবে না। তুমি বলবে আমার তো বিজনেস বন্ধ হয়ে যাবে, আমি তাহলে সেল করে যত টাকা পাবো সেই ভ্যালুতেই দেখাবো, কারণ তোমার মার্চ মাস শেষ হচ্ছে, তুমি ধরো 2 মাস পরে তোমার বন্ধ হয়ে যাবে, জুনে বন্ধ হয়ে যাবে, তাহলে তুমি তোমার ব্যালেন্স শিটের যে কস্টের আইটেম রয়েছে সেগুলোকে কস্টে আর ভ্যালুয়েশন করবে, মানে অ্যাসেটের যে ভ্যালু রয়েছে কস্ট ভ্যালু, সেটা ওই ভ্যালুতে দেখাবে না, তুমি মার্কেটে যে টাকা পাবে সেল করে সেই টাকাতেই দেখাবে। তার মানে তুমি যখন ব্যালেন্স শিট কাউকে প্রেজেন্ট করছো, সে ধরেই নিয়েছে যে তোমার বিজনেস চলতে থাকবে, সেই হিসাবেই তুমি প্রেজেন্ট করেছো। তাহলে তিনটে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন, এক হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস ফলো করেই বানিয়েছো, কনসিস্টেন্সি রেখেছো অ্যাকাউন্টিং পলিসির, আর গোয়িং কনসার্ন যে তোমার মেনটেন হবে সেটা ভেবেই তুমি বানিয়েছো। ম্যাচিং কনসেপ্ট বলছে তুমি তোমার যখন কোনো রেভিনিউ দেখাবে তার রিলেটেড এক্সপেন্সও দেখাতে হবে। হ্যাঁ, সেই ইয়ারের মধ্যে রিলেটেড এক্সপেন্স। সাপোজ এবছরে সেল হয়েছে, তাহলে এবছর সেল করতে গিয়ে যা যা খরচা হয়েছে সবই এবছরই দেখাতে হবে। সাপোজ সেল হয়েছে 5 কোটি টাকা, তুমি তার কমিশন এবছর কিছু দিয়েছো, পরের বছর তোমাকে কিছু দিতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু তোমার এবছর তুমি পুরো সেলটা দেখাচ্ছ, তার মানে এবছর ওই সেলটা করতে গিয়ে যা কমিশন দিয়েছো সবই দেখাতে হবে। তো তোমার রিলেটেড রেভিনিউর সাথে রিলেটেড এক্সপেন্সকে ম্যাচ করানোকে বলা হয় ম্যাচিং কনসেপ্ট।
তার মানে তুমি যদি 20-21 সালের প্রফিট বের করতে চাও তাহলে 20-21 সালের রেভিনিউ নিতে হবে, আর 20-21 সালে তোমাকে এক্সপেন্স নিতে হবে। না তো 20-21 সালে তুমি রেভিনিউ নিলে 18-19-এর এক্সপেন্স নিলে হবে কি? ঠিক আছে, চলো আজকে তাহলে চ্যাপ্টার শেষ হয়ে গেল।